আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ধানের শীষে শরিকদের জয়ের বাধা বিএনপির স্বতন্ত্ররা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সমঝোতার ভিত্তিতে শরিকদের জন্য ১৭টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। তাদের মধ্যে ধানের শীষ প্রতীকে ভোট করছেন ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে ৭ শীর্ষ নেতা। তবে ধানের শীষ না পেয়ে এর মধ্যে ৫ আসনেই বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে রয়েছে বিএনপির নেতারা। এরপর জানাবো, দেশবাসী তারেক রহমানের দিকে তাকিয়ে আছে বললেন মির্জা ফখরুল। দেশের কঠিন সময়ে সারা দেশের মানুষ বুক ভরা প্রত্যাশা নিয়ে তারেক রহমানের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ ঢাকার বনানীর হোটেল শেরাটনে সাংবাদিকদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেছেন ফখরুল। এদিকে ১৬ মাসে সবথেকে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছে আমি, বললেন আসিফ নজরুল। বাংলাদেশে গত ১৬ মাসে সবথেকে বেশি সাইবার বুলিংয়ের শিকার হওয়ার দাবি করেছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল। তিনি বলেছেন, বাংলাদেশে গত ১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিং কার বিরুদ্ধে হয়েছে? আমার বিরুদ্ধে হয়েছে। চ্যালেঞ্জ করে বললাম, প্রথম ৪ মাসে শুধু ৪টা ডেডিকেটেড ভিডিও করা হয়েছে আমাকে টার্গেট করে। এবারে জানাবো, বিক্ষোভে উত্তাল ইরানে নিহত অর্ধশতাধিক। ইরানে চলমান দেশব্যাপী বিক্ষোভে এখন পর্যন্ত ৫১ জন নিহতের সর্বশেষ খবর পাওয়া গেছে। তবে অনেকেই বলছে নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। বিভিন্ন গণমাধ্যম এখন চুপ রয়েছে সরকারের ভয়ে, তাই নিহতের প্রকৃত সংখ্যা এখনও জানা যায়। এবং সর্বশেষ জানাবো, নেতানিয়াহুকে অপহরণের আহ্বান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে মানবতার নিকৃষ্টতম অপরাধী আখ্যা দিয়ে তাকে অপহরণ করে আদালতে হাজির করার আহ্বান জানিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বা তুরস্ক চাইলে নেতানিয়াহুকে ধরে আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসিতে সোপর্দ করতে পারে। তাহলে কিন্তু এই কুখ্যাত নেতানিয়াহুর শাস্তি হয়ে যাবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ধানের শীষে শরিকদের জয়ে বাধা বিএনপির স্বতন্ত্ররা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সমঝোতার ভিত্তিতে শরিকদের জন্য ১৭টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। তাদের মধ্যে ধানের শীষ প্রতীকে ভোট করেছেন ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে ৭ শীর্ষ নেতা। তবে ধানের শীষ না পেয়ে এর মধ্যে ৫ জন ৫ আসনে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে রয়েছে বিএনপির এই নেতারা। মিত্রদের দাবি, বিএনপির বিদ্রোহী প্রার্থীরা শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকলে ধানের শীষের বিজয় বিঘ্নিত হতে পারে। তাই তারা চান বিএনপির নেতারা যে কোনো মূল্যে যে কোনো ব্যানারে তারা যেন ভোটের মাঠে না থাকেন। বিষয়টি শরিকদের পক্ষ থেকে এরই মধ্যে বিএনপিকে জানানো হয়েছে। বিএনপিও এমন অভিমানী প্রার্থীদেরকে নির্বাচন থেকে সরাতে তৎপরতা শুরু করেছে। সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি তাদের বুঝে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদেরকে ওই আসনগুলো থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে বিএনপির নেতৃত্বাধীন জোট। বিএনপির পক্ষ থেকে আরও বলা হয়েছে যে, তোমরা সরে যাও, তা না হলে আমরা যাদেরকে মনোনয়ন দিয়েছি তারা যদি জিততে না পারে, এই ক্ষেত্রে আমরা বড় ধরনের সমস্যায় পড়তে পারি। সুতরাং সবাইকে বলতে চাই, যাদেরকে মনোনয়ন দেওয়া হয়নি তারা যেন সরে দাঁড়ায়, তা না হলে বিষয়টি অন্যদিকে চলে যেতে পারে এবং সেজন্য সবাইকে নিয়ে কাজ করতে হবে। ইতিমধ্যেই বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যেন এসব বিষয় খুবই গুরুত্ব সহকারে দেখা হয় এবং এসব আসনে যেন বিদ্রোহী প্রার্থীরা না দাঁড়ায় সে বিষয়টি দেখতে হবে।
দেশবাসী তারেক রহমানের দিকে তাকিয়ে আছে বললেন মির্জা ফখরুল। দেশের কঠিনতম সময় সারা দেশের মানুষ বুক ভরা প্রত্যাশা নিয়ে তারেক রহমানের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ ঢাকার বনানীর হোটেল শেরাটনে সাংবাদিকদের সঙ্গে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এই মন্তব্য করেছেন তিনি। মির্জা ফখরুল বলেছেন, আজ একটি কঠিন সময় আমাদের নেতা তারেক রহমান বিদেশ থেকে দেশে ফিরেছেন। সারা দেশের মানুষ বুক ভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। তিনি ইতিমধ্যেই দূর থেকে জাতির সামনে যে বার্তা দিয়েছেন তাতে গোটা জাতি নতুন করে আশাবাদী হয়েছে। মানুষের এই আশাবাদ এবার সত্যিকারের অর্থেই একটি উদারপন্থী ও গণতান্ত্রিক ব্যবস্থা দেশে প্রতিষ্ঠার সুযোগ তৈরি করে দেবে। বক্তব্যের শুরুতে বিএনপির মহাসচিব আরও বলেছেন, দলের চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি তিনি ৭১-এ বীর মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালের ছাত্র গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ করে বলেন, ২০২৪ সালে যেসব ছেলে মেয়ে ও শিশুরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করে দিয়েছেন তাদের আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। সকাল ১১টায় রাজধানীর হোটেল শেরাটন বলরুমে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় তিনি অনুষ্ঠানস্থলে উপস্থিত সম্পাদক ও সাংবাদিকদের আসনে গিয়ে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। অনুষ্ঠানে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক, ইলেকট্রিক মিডিয়া প্রধান, নির্বাহী সহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং তারা সবাই এ বিষয়গুলো নিশ্চিত করেছেন। ১৬ মাসে সবথেকে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি আমি, বললেন আসিফ নজরুল। বাংলাদেশে গত ১৬ মাসে সবথেকে বেশি সাইবার বুলিংয়ের শিকার হওয়ার দাবি করেছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল। তিনি বলেছেন, গত ১৬ মাসে সবথেকে আমি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি। এমন কোনো জায়গা নেই যেখান থেকে আমার দোষ না ধরা হয়েছে। প্রতিটি জায়গা থেকে তারা আমাকে দোষী সাব্যস্ত করেছে, আমার বিরুদ্ধে নানাবিধ কার্যক্রম চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিশেষ করে প্রবাসী একজন রয়েছে, অর্থাৎ সাংবাদিক ইলিয়াসের কথা তিনি তুলে ধরেছেন। তিনি বলেন, যারা প্রবাসে রয়েছে তারা সবথেকে বেশি আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। আমি বাংলাদেশের জন্য অনেক কাজ করার চেষ্টা করেছি, কিন্তু তারা আমাকে নানাভাবে হ্যারাসমেন্ট করার চেষ্টা করেছে। এছাড়াও যখন আমি আওয়ামী স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে কথা বলেছি তখন থেকে আওয়ামী লীগের একটি পক্ষ আমার বিরুদ্ধে কাজ করছে। পাশাপাশি যারা জুলাই গণ অভ্যুত্থানের সময় আমাদের পাশে ছিল তারাও আমার উপর অনাস্থা এনেছে। সুতরাং এখান থেকে আমি বলতে চাই, আমাদের সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং নতুন করে সব বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। তা না হলে দেশের অভ্যন্তরে এই ধরনের পরিস্থিতি আরও ঘোলাটে পরিবেশ সৃষ্টি করতে পারে। এ সময় তিনি তাই সবার উদ্দেশ্য করে বলেছেন, সবাইকে এসব বিষয় নিয়ে খুবই গুরুত্ব দিতে হবে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য যার যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নানাবিধ সমস্যা আসবেই, তবে সমস্যা মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে চলার নামই নতুন বাংলাদেশ। সুতরাং আপনাদেরকে বলবো, আপনারা যার যার জায়গা থেকে আরও বেশি সতর্ক হন। সাইবার বুলিংয়ের শিকার যারাই হবেন তারা যেন আইনের আশ্রয় নিতে পারে সেই ব্যাপারটি নিয়ে আমরা কাজ করছি বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। যদিও উপদেষ্টা আসিফ নজরুলকে সবাই পদত্যাগ করতে বলছে, কিন্তু তিনি পদত্যাগ করছেন না। তিনি নতুন করে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চান এমন অভিযোগ করছে অনেকেই। বিক্ষোভে উত্তাল ইরানে, নিহত অর্ধশতাধিক। ইরানে চলমান বিশ্বব্যাপী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৫১ জন নিহত হয়েছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি HRNA আজ এই তথ্য জানিয়েছে। সংস্থাটি বলছে, ভয়াবহ অর্থনৈতিক সংকটের জেরে শুরু হওয়া এ বিক্ষোভ টানা ১৩ দিন ধরে চলছে। HRN-এর তথ্য অনুযায়ী দেশের ৩১টি প্রদেশের ১১টি শহরে অন্তত ৩০০ স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আন্দোলনে রাস্তার মিছিলের পাশাপাশি শ্রমিক ধর্মঘট ও বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কর্মসূচিও রয়েছে। এছাড়াও নিরাপত্তার মধ্যে অন্তত ১৭টি বিশ্ববিদ্যালয় আন্দোলনে যুক্ত হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, পর্যন্ত ২,২০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে। আহত হয়েছে অন্তত ৫১ জন, যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনী ছোড়া পেলেট বা প্লাস্টিক বুলেটে আহত হয়েছে। পশ্চিম ইরানের মালেকশাই শহরে অন্তত ৩০ জন আহত হওয়ার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। অন্যদিকে ইরানের কর্তৃপক্ষ দাবি করেছে, উত্তর পূর্বাঞ্চলীয় এসফারেন শহরে বিক্ষোভকারীরা একটি
স্থানেও কৌশলীয় কয়েকজন নিরাপত্তা সদস্যকে হত্যা করেছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিক্ষোভকারীদের ক্ষতি করা হলে যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে। এ জবাবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি অভিযোগ করে বলেছেন, এই অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে। তিনি কিছু বিক্ষোভকারীকে বিদেশি স্বার্থে কাজ করা দাঙ্গাবাজ বলে অভিহিত করেছেন। গত 28 ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড মাজারে এই আন্দোলন শুরু হয়। তখনই ইরানি মুদ্রা রিয়ালের মান নেমে আসে প্রতি ডলারে 14,50,000 রিয়াল, প্রায় 52% মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলেছে। শুরুতে ব্যবসায়ীদের ধর্মঘট থাকলেও পরে তা সারা দেশে ছড়িয়ে পড়েছে। প্রতিটি মানুষ এখন ইরানের বর্তমান শাসক এর বিরুদ্ধে আন্দোলন করছে।